হ্যালো শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো দেখছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সুস্থতা সর্বদা কামনা করি। শিক্ষার্থীরা, তোমাদের সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থবাজারের, সেটা হলো বোমেলের অর্থের চাহিদা তত্ত্ব। এই বোমেলের অর্থের চাহিদা তত্ত্ব নিয়ে আজ আমরা বিস্তারিত পড়ব। তোমরা যারা সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তোমাদের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতির অর্থবাজারের এই অধ্যায়ের এই টপিক বা বিষয়, তোমরা যারা সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তাদেরও পাঠ্যসূচিতে এই আজকের বিষয়টি রয়েছে। এছাড়াও তোমরা যারা মাস্টার্সের প্রিলি মাস্টার্স এবং মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী, তাদের জন্যও পাঠ্যসূচির তালিকায় কিন্তু আজকের এই বিষয়টি রয়েছে। সার্বিকভাবে সামষ্টিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক নিয়ে আজকের আলোচনার বিষয়। তোমাদের স্বাগত জানাচ্ছি বোমেলের অর্থের চাহিদা তত্ত্বে। শিক্ষার্থীরা, আমরা জানি অর্থ কী, অর্থের চাহিদা কী। যদিও জানি, তারপরেও আবার একটু আলোচনার স্বার্থে মনে করে নিতে পারি। অর্থ হলো এমন বিষয় বা বস্তু যেটা মানুষের লেনদেনের বিনিময়ের বাহন হিসেবে কাজ করে। একই সাথে সেটা সঞ্চয়ের বাহক, মূল্যের পরিমাপক এবং ঋণ পরিশোধের একটা উপায় হিসেবেও কাজ করে। ঠিক আছে, এই অর্থ মানুষ বিভিন্ন কারণে চাহিদা করে থাকে। তার মধ্যে তিনটা কারণ অর্থনীতিবিদরা নির্ণয় করেছেন। তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাবার স্বার্থে অর্থের চাহিদা করে থাকে, অর্থাৎ মানুষের লেনদেন চাহিদা, অর্থের লেনদেন চাহিদা। আরেকটি হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা এবং তৃতীয়টি হচ্ছে অর্থের ফটকা চাহিদা। আজকে আমাদের আলোচনার মূল ফোকাস, মূল বিষয় হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা। শিক্ষার্থীরা, আমরা মানুষ হিসেবে সমাজে যারা বসবাস করি, তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাবার স্বার্থে কিছু না কিছু অর্থ সবসময়ই হাতে রাখতে হয়। এই কিছু না কিছু অর্থ আমাদের দৈনন্দিন প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাবার স্বার্থে সবসময় কিছু পরিমাণ অর্থ হাতে রাখতে হয়। একে বলা হয় অর্থের লেনদেনজনিত চাহিদা। তো এই লেনদেনজনিত চাহিদা আয় স্তরের উপর নির্ভরশীল, এমনটাই বলেছেন ক্লাসিক্যাল এবং নয়া ক্লাসিক্যাল এবং কেইনশীয় অর্থনীতিবিদ যারা, তারা বলেছেন যে মানুষ যে দৈনন্দিন প্রয়োজন মেটাবার স্বার্থে অর্থের চাহিদা করে থাকে, সেটা নির্ভর করে আয় স্তরের উপর। আয় বাড়লে এই ধরনের চাহিদা বাড়ে, আয় কমলে এ ধরনের চাহিদা কমে থাকে। এর পরবর্তীতে জে বোমেল, উইলিয়াম জ্যাক বোমেল, উনি অর্থনীতিবিদ ছিলেন আমেরিকার এবং আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ছিলেন এবং তিনি দীর্ঘ 95 বছর বেঁচে ছিলেন। 1922 সালে জন্মগ্রহণ করে 2017 সালে মৃত্যুবরণ করেছেন এই প্রখ্যাত অর্থনীতিবিদ। তো উনি পূর্ববর্তী ক্লাসিক্যাল এবং কেইনশীয় অর্থনীতিবিদদের সাথে বিপরীত মত পোষণ করে বললেন যে অর্থের লেনদেন চাহিদা আয় স্তরের উপর নির্ভরশীলতার সাথে এটা সুদের হারের উপর নির্ভরশীল। সুদের হারের উপর কীভাবে নির্ভরশীল? বিপরীত ক্রমে নির্ভরশীল। অর্থাৎ সুদের হার বাড়লে অর্থের লেনদেনজনিত চাহিদা কমে, সুদের হার কমলে অর্থের লেনদেনজনিত চাহিদা বেড়ে যায়। তাই এই সুদের হারের উপর নির্ভরশীলতা বিবেচনা করে জে বোমেল মানুষের লেনদেনযোগ্য বা লেনদেনজনিত চাহিদার একটি কাম্য মান নির্ণয়ের চেষ্টা করেছেন, যে তত্ত্বে বা যে মডেলে, তাকে বলা হয় বোমেলের অর্থের চাহিদা তত্ত্ব। একে আবার অর্থের লেনদেনজনিত চাহিদার ইনভেন্টরি তত্ত্বও বলা হয়। আবার একে অর্থের চাহিদার বর্গমূল সূত্রও বলা হয়।
অর্থের ইনভেন্টরি, অর্থের লেনদেন চাহিদার ইনভেন্টরি তত্ত্ব কেন বলা হয়? তার কারণ হচ্ছে যে মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তা সবসময়ই তার ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থে কিছু ইনভেন্টরি বা বাড়তি মজুদ গড়ে তুলতে হয়। এই বাড়তি মজুদ গড়ে তুলবার স্বার্থেই সে কিছু পরিমাণ অর্থ সর্বদাই লেনদেন চাহিদার অংশ হিসেবে হাতে ধরে রাখতে হয়। ঠিক আছে? এই যে লেনদেনজনিত চাহিদা ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে হাতে ধরে রাখতে হয়, তার কাম্য মান নির্ণয় করাই প্রয়োজন। ঠিক আছে? এজন্য এই তত্ত্বটাকে ইনভেন্টরি তত্ত্ব বলা হয়ে থাকে। আবার বর্গমূল সূত্র বা স্কয়ার রুট ফর্মুলা কেন বলা হয়ে থাকে? কারণ আমরা এই ক্লাসেরই শেষের দিকে দেখব যে ডব্লিউ.জে. বমওয়েল আসলে শেষ পর্যন্ত একটি বর্গমূল সূত্রের উদ্ভাবন করেছেন, যে এই বর্গমূল সূত্রতে আসলে দেখা যায় যে সুদের হারের সাথে অর্থের লেনদেনজনিত চাহিদার একটা বিপরীত ক্রমে নির্ভরশীল এবং অর্থের লেনদেনজনিত চাহিদার কাম্যমান নির্ণয় করা প্রয়োজন। তো শিক্ষার্থীরা, আস্তে আস্তে আমরা জানলাম যে কিভাবে এই তত্ত্বটার উদ্ভব হয়েছে এবং কি কি নামে এই তত্ত্বটা পরিচিত এবং কেন এরূপ নামে পরিচিত তারও ব্যাখ্যা আমরা দিলাম। মূল কথা হলো যে ব্যক্তিবর্গ বা বিনিয়োগকারী বা উদ্যোক্তা তাদের কিছু পরিমাণ অর্থ লেনদেনযোগ্য অর্থের লেনদেনজনিত চাহিদা হিসাবে কিছু পরিমাণ অর্থ হাতে রাখতে হয়। এটার ঠিক কাম্য পরিমাণটা কতটুকু? 100 টাকা, 500 টাকা, না 1000 টাকা, না লাখ টাকা? তো অনেক সময় দেখা যায় যে লেনদেন জনিত চাহিদা অনেক বেশি হয়ে গেলে সেটা বাড়তি মজুদ হিসেবে পকেটে থেকে যায়। থেকে গেলে কি হয়? সেটা ব্যাংকে রাখলে বা বন্ড আকারে রাখলে একটা সুদ পাওয়া যেত, সেই সুদ হারাতে হয়, তাহলে লস হয়ে গেল। আবার যদি পুরোটাই ব্যাংকে রাখা হয় বন্ড আকারে, সিকিউরিটি আকারে বা অন্য কোনো বিষয় হিসেবে, তাহলে আমরা যেটা দেখি যে ব্যক্তি তার লেনদেনজনিত চাহিদা সঠিকভাবে মেটাতে পারে না, পূরণ করতে পারে না, ঘাটতি থেকে যায়। তাহলে দেখা যাচ্ছে যে একটা কাম্য পরিমাণ নির্ণয়ের প্রয়োজনীয়তা আছে, যে কাম্য পরিমাণ নির্ণয় করতে পারলে আসলে আমরা সঠিকভাবে দেখতে পাবো যে হ্যাঁ, আমার যে সম্পদ আছে সেটা বন্ডে রাখলেও সেটা সর্বোচ্চ সুদ আমাকে দিচ্ছে, আবার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে রাখলেও সেটা দিয়েও যথাযথভাবে আমার দৈনন্দিন লেনদেন মেটাতে পারছি। এটাই হলো এ তত্ত্বের মূল ফোকাস। এটা বোঝার জন্য কিছু অনুমিত শর্ত হিসেবে ধরা হয় প্রত্যেকটা তত্ত্বের মতো এ তত্ত্বেও। তো অনুমিত শর্ত অনুমিত শর্তের মধ্যে কি আছে? নির্দিষ্ট সময় বিবেচ্য, হ্যাঁ, নির্দিষ্ট সময় বিবেচ্য। এটা সময়টা 1 বছরেই সাধারণত হয়, যে একটি নির্দিষ্ট অর্থ বছরে ব্যক্তি বা ফার্ম এটা লেনদেন করে থাকে। তারপরে হতে পারে লেনদেন প্রবাহ চলমান। এই যে লেনদেন করতেছে বন্ডের সাথে তার লেনদেনের চাহিদা করছে, এটা প্রবাহমান থাকবে। তারপরে ভবিষ্যৎ লেনদেন সম্পর্কে ফার্ম বা ব্যক্তি অবগত থাকবে। ঠিক আছে? তারপরে আরও হতে পারে যে এই বন্ড ভাঙাতে গেলে একটা দালালি ফি আছে, সুদের হার আছে, এগুলা স্থির থাকবে। এরকম কতিপয় অনুমিত শর্তের সাপেক্ষে এই বমওয়েলের অর্থের লেনদেনজনিত চাহিদা তত্ত্বটি বিবেচনা করা যায়। তো এটা বিবেচনা করতে গিয়ে আমরা ধরে নেই যে বন্ড আকারেই ব্যক্তির সকল সম্পদ থাকবে এবং বন্ড ভাঙিয়ে সে তার অর্থ হাতে নিয়ে আসতে পারে, যাতে সে চাহিদাটা মিট আপ করতে পারে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাই যে যখনই আমরা সম্পদ বা অর্থ বন্ডে রাখতে যাব, তখনই আমরা একটা সুদ পাব। ঠিক আছে? আবার এটাকে
আমরা যখন ভাঙিয়ে হাতে নিয়ে আসব তখন আমাদের দুই ধরনের ব্যয় হবে, ঠিক আছে? তাহলে একটা ব্যয় আমরা হিসাব করতে পারি যে সুদ সুযোগ ব্যয়। এটা কি? আমরা সকল টাকা ধরে নিচ্ছি যে আমাদের সকল টাকা, সকল সম্পদ বন্ডে নিয়োজিত থাকবে এবং বন্ড ম্যাচিউর হওয়ার পরে আমাদের একটা সুদ দেবে। তো আমাদের টার্গেট থাকবে যে ওই সুদটা যেন সর্বোচ্চ হয়। আবার লেনদেন চাহিদাও মেটাতে হবে, অর্থাৎ কিছু পরিমাণ অর্থ হাতেও রাখতে হবে। সময় অন্তর অন্তর এই বন্ড ভাঙিয়ে সেই লেনদেন চাহিদার অংশ হিসেবে টাকাটা হাতে নিয়ে আসতে হবে। এখন সেটাই নির্ধারণ করতে হবে যে কত পরিমাণ আসলে লেনদেন চাহিদা টাকা হিসাবে হাতে রাখতে হবে। তো দেখা যাচ্ছে যে সুদ সুযোগ ব্যয়, এটা যখনই আমরা বন্ডের টাকাটা ভাঙিয়ে হাতে নিয়ে আসবো, একটা সুদ সুযোগ ব্যয় আমাদের হারাতে হবে। সেটা কি? যেমন আমি যদি বন্ডটাকে ভাঙিয়ে হাতে নিয়ে আসি নগদ ক্যাশ হিসেবে, তাহলে বন্ডটা ওখানে যদি ম্যাচিউরড হতো তাহলে একটা সুদ পেতাম, সেই সুদটা হারাতে হচ্ছে। তাহলে সুদ সুযোগ ব্যয় একটা। দ্বিতীয়ত হচ্ছে সুদবিহীন অন্যান্য ব্যয়। এটা কি হতে পারে? সুদবিহীন অন্যান্য ব্যয়। টাকাটা বন্ডেই আছে, অর্থটা বন্ডেই আছে, এটা যখন ভাঙাতে যাব, হ্যাঁ, যাতায়াত ভাড়া আছে, তারপরে ব্রোকারেজ ফি যেটাকে বলা হয় দালালি ফি, সেটা আছে, স্ট্যাম্প ক্রয় আছে, বা আমি যে সময় ব্যয় করে বন্ড ভাঙালাম, গেলাম আসলাম, তারও একটা ব্যয় কিন্তু আছে। সার্বিকভাবে এই ব্যয়গুলোকে বলা হচ্ছে সুদবিহীন অন্যান্য ব্যয়। অর্থাৎ টাকা বা অর্থ বন্ডে আছে, সেই বন্ডটাকে ভাঙিয়ে যখন আমার হাতে নিয়ে আসবো তখন আমাকে সুদটাকে হারাতে হবে। দ্বিতীয়ত সুদবিহীন অন্যান্য ব্যয় করতে হবে। এই দুইটা মিলেই হলো মোট ব্যয় যখনই আমি বন্ডটাকে ভাঙাতে যাব। এখন এই মোট ব্যয়টা সর্বনিম্ন করতে হবে। হ্যাঁ, কার সাপেক্ষে? ওই যে ইসের সাপেক্ষে, সুদের হারের সাপেক্ষে। তো আমরা যদি মোট ব্যয়টাকে এভাবে ধরি যে মোট ব্যয়, তাহলে আমাদের আসে হলো যখনই বন্ডটাকে ভাঙাতে যাব, বন্ড ভাঙিয়ে অর্থ হাতে নিয়ে আসতে যাব, তখনই আমাদের এরকম আসবে সুদ সুযোগ ব্যয় যোগ সুদবিহীন অন্যান্য ব্যয়। আমরা মোট ব্যয়টাকে সি হিসেবে ধরি, আর সুদ সুযোগ ব্যয় এটা আমরা কিভাবে ধরব? আমরা সুদের হারটাকে ধরি RI ইন্টু উপরে আমরা নিলাম কে। RI হচ্ছে সুদের হার, যেটা টাকা বন্ডে রাখলে যে সুদটা পাওয়া যাবে সেটা হচ্ছে RI। কে হচ্ছে যে কত টাকা ভাঙানো হবে ঠিক সেই পরিমাণ। ঠিক আছে, ব্যাংকে বন্ডে টাকা আছে, এখন কতটুকু ভাঙানো হবে সেই নির্দিষ্ট পরিমাণ, আমরা যেটা নিয়ে আসলে মূল ফোকাস আমাদের, যে লেনদেনজনিত চাহিদার কাম্য মান কতটুকু হবে, এটা 200 টাকা, 500 টাকা না 1000 টাকা, সেই মানটাই দেখাবে আসলে কে। আর তার সাথে আছে সুদবিহীন অন্যান্য ব্যয়। এখানে একটা বি আছে যেটাকে দালালি ফি বলা হচ্ছে। এটা দালালির ফির সাথে যাতায়াত ভাতা, স্ট্যাম্প ফি, অন্যান্য সকল কিছু মিলেই হয় হচ্ছে বি। তার সাথে আছে হচ্ছে T/K। কের পরিচয় আমরা আগেই জানি যে এটা লেনদেন জনিত চাহিদা, আর টি হচ্ছে টোটাল ট্রানজ্যাকশন, একটা বছরে কত টাকা পরিমাণ বন্ড ভাঙিয়ে নগদ ক্যাশ হিসেবে হাতে আনা হচ্ছে তার পরিমাণ। তাহলে আমরা পেয়ে গেলাম মোট ব্যয়, সুদ সুযোগ ব্যয় এবং আরেকটি হচ্ছে সুদবিহীন অন্যান্য ব্যয়। আমাদের এই মোট ব্যয় যে আছে এটাকে সর্বনিম্ন করতে হবে, কাম্য মান নির্ণয় করতে হবে কার সাপেক্ষে? কের সাপেক্ষে। অর্থাৎ আমরা যদি
ডিসি বাই ডিকে ইজ ইকুয়াল টু 0 পাই অন্তর্কলনের মান অনুযায়ী। হ্যাঁ, কে সাপেক্ষে এটাকে অন্তর্কলন করি তাহলে আমরা নির্দিষ্ট মান পেয়ে যাব। তো শিক্ষার্থীরা, আমরা আলোচনা তাহলে আমাদের হচ্ছে যে আমাদের অন্তর্কলন করতে হবে ডিসি বাই ডিকে। এটা আমরা পেলাম কত, আড়াই কে বাই 2 প্লাস বি ইন্টু টি বাই কে। তো আমরা এটার মান যদি ইকুয়াল টু 0 ধরি তাহলে আমাদের এখানে আসবে ডি বাই ডিকে আড়াই কে বাই 2 প্লাস আলাদা করে দিলাম ডি বাই ডিকে বি ইন্টু টি বাই কে। এটার মান আসবে 0। তো আড়াই আমরা কে সাপেক্ষে করতেছি, আড়াইটা বাইরে নিয়ে আসি অন্তর্কলনের সহগ অনুযায়ী, তাহলে ডি বাই ডিকে এখানে থাকবে হলো কে বাই 2 প্লাস ডি বাই ডিকে, বিটাকেও আমরা বাইরে নিয়ে আসি নিয়ম অনুযায়ী, তাহলে বিটাকেও বাইরে নিয়ে আসি, তাহলে ডি বাই ডিকে টি বাই কে এর উপর হইল ইকুয়াল টু 0। আমরা কে সাপেক্ষে করতেছি, কেটা হয়ে যাবে তাহলে কত 1, তাহলে আড়াই অন্তর্কলন করে ফেলি তাহলে এটা হয়ে যায় 1/2 প্লাস বি সহগ আকারে থাকলো। এটা বির সাথে আবার আমরা এই টিটাকে বাইরে নিয়ে আসতে পারি, তাহলে লিখতে পারি বিটি ইন্টু ডি বাই ডিকে। এটাকে সূচকের নিয়ম অনুযায়ী উপরে নিয়ে নিতে পারি, কেটা যখন উপরে যাবে পাওয়ারটা পরিবর্তন হয়ে যাবে, তোমরা জানো। তাহলে আমরা পাচ্ছি হলো আড়াই ডিভাইডেড বাই 2 এই দুইটা থেকে প্লাস এখানে বিটি, এটাকে অন্তর্কলন করলে -1 ইন্টু কে টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 0। তাহলে আড়াই রইল আড়াই ডিভাইডেড বাই 2 প্লাস বিটি, প্লাস হবে না আসলে, ওই যে মাইনাস একটা আছে, মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস বিটি। এটা যদি অন্তর্কলন করা হয় তাহলে রয়ে গেল আমাদের কে এর পাওয়ার -2, এটা নিচে চলে আসে, তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো আমরা আবার উপরে যাই, উপরে যদি যাই তাহলে আমাদের আলটিমেটলি যা থাকে সেটা আমরা এভাবে করতে পারি, আড়াই ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল বিটি বাই কে স্কোয়ার। আমরা এটাকে করে দিলাম, আড়াআড়ি করে দিলাম। হ্যাঁ, এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম, প্লাসটা এই পাশে রাখলাম। তাহলে আমাদের এখান থেকে আমরা পাই যে, আবার উল্টা করি, কে স্কোয়ার বিটি ইজ ইকুয়াল টু আড়াই ডিভাইডেড বাই 2। কে স্কোয়ার আড়াই, আড়াআড়ি গুণ করি, আর হলো 2 বিটি। কে স্কোয়ারটা হাতের বাম দিকে রাখি, তাহলে 2 বিটি এই পাশে ভাগ হবে আড়াই দিয়ে। এখন উভয় পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে এই পাশে থাকে হলো কে স্কোয়ার আর এই পাশে হচ্ছে
রুট ওভার বর্গমূল 2BT আড়াই। এই পাশে স্কোয়ার বর্গমূলে কাটা গিয়ে থাকে হলো কে, আর এই পাশে যা ছিল তাই 2BT আড়াই। এটাই হলো মূলত বর্গমূলের বর্গমূল সূত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কে মানে অর্থাৎ লেনদেনজনিত চাহিদার যে কাম্য মান আমরা নির্ণয় করতে চাচ্ছি, সেই কে এর মানটা নির্ভর করতেছে আরআই এর উপরে, সুদের হারের উপরে। কীভাবে নির্ভর করতেছে? বিপরীত ক্রমে নির্ভরশীল। অর্থাৎ এটা যেহেতু হর অংশে আছে, সুদের হার বাড়লে অর্থাৎ লেনদেনজনিত চাহিদার পরিমাণ কমে যাবে, এবং সুদের হার বেড়ে গেলে লেনদেনজনিত চাহিদা কমে যাবে। তাহলে এটা হচ্ছে বর্গমূল সূত্র। অর্থাৎ লেনদেনজনিত চাহিদার বর্গমূল সূত্র আমরা পেলাম। তাহলে আমরা বুঝলাম যে আসলে আমাদের জন্য একটা নির্দিষ্ট কে এর মান বের করতে হবে, অর্থাৎ অর্থের লেনদেনজনিত চাহিদার কাম্য মান নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা একে একে আলোচনা করলাম যে অর্থের লেনদেনজনিত চাহিদার বর্গমূল সূত্র কী বা ইনভেন্টরি তত্ত্ব কী। এখন সমালোচনা হিসেবে আসে যে আসলে এটা অর্থের লেনদেনজনিত চাহিদার যে বর্গমূলের যে তত্ত্ব, সেই তত্ত্বের হিসাবে আসে, সমালোচনা হিসেবে আসে প্রথমে হলো অর্থের চাহিদা অসম্পূর্ণ ব্যাখ্যা। এটা সমালোচনা হিসেবে আমরা জানি যে অর্থের চাহিদা 3টি প্রকার আছে। তার মধ্যে একটি হচ্ছে লেনদেন চাহিদা, অপর দুটি হচ্ছে সতর্কতাজনিত চাহিদা, ফটকা চাহিদা। সতর্কতামূলক চাহিদা এবং ফটকা চাহিদা, এই বিষয় দুইটুকু এখানে বাদ দেওয়া হয়েছে। তাই বলা যায় যে এটা অর্থের চাহিদার একটি অসম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। এছাড়াও ধরে নেওয়া হয়েছে যে ফার্ম বা ব্যক্তি ভবিষ্যৎ লেনদেন সম্পর্কে পূর্ণ সজাগ থাকবে। আসলে ভবিষ্যৎ লেনদেন সম্পর্কে সে পূর্ণ সজাগ থাকতে পারে না, এটা থাকা সম্ভব হয় না। এছাড়াও এই তত্ত্বে ধরা হয়েছে যে মানুষ বা ব্যক্তি তার সকল সম্পদ অর্থ বন্ডে নিয়োজিত করবে, বাস্তবিক পক্ষে তা করে না। অন্যান্য ব্যয় হিসেবে বা চাহিদা হিসেবে কিছু কিছু টাকা সে অন্যান্য জায়গায় রেখে দেয়। এটাও একটা এই তত্ত্বের দুর্বলতা বা ত্রুটি। তাছাড়াও দালালি ফি, সুদের হার, এই বিষয়গুলোও এই তত্ত্বে স্থির ধরা হয়েছে, যা বাস্তবতা নিরিখে স্থির থাকে না। তো এরূপ বিভিন্ন সমালোচনা বা ত্রুটি বর্গমূলের অর্থের লেনদেনের যে চাহিদা তত্ত্বে রয়েছে। তারপরেও সামষ্টিক অর্থনীতি অর্থবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে বর্গমূলের এই অর্থের লেনদেনজনিত চাহিদা, যেটাতে আমরা জানতে পারি যে আসলে অর্থের লেনদেনজনিত চাহিদা সুদের হারের উপর বিপরীতক্রমে নির্ভরশীল, এবং আমাদের জানায় বা শেখায় যে আসলে মানুষ বা ব্যক্তি কিভাবে তার লেনদেনজনিত চাহিদার কাম্য মান নির্ণয় করতে পারে সুদের হারের প্রেক্ষিতে। তো এই ছিল আজকের আলোচনা তোমাদের জন্য। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।